কন্যা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করছে। 17 অক্টোবর 2025 সূর্য রাশি পরিবর্তন করবে, চলে যাবে দ্বিতীয় ঘর তুলা রাশিতে। তো তুলা রাশিতে সূর্য নীচ অবস্থায় হয়ে যায়। তো সূর্যদেবের এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনে কন্যা রাশির কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে ক্ষতি এবং কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। সূর্য হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতি, দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে কানেকশন, অর্থাৎ এই সময়কালে কন্যা রাশির কিন্তু ব্যয় বৃদ্ধি করাবে, এটা ঠিক। আবার ব্যয়ের ঘরের যে অধিপতি শুধু সেটাও না, দ্বাদশ ঘর থেকে অনেক কিছুই দেখা হয়। তো এই সময়কালে অনেক দিকও আবার খুলবে, অনেক দিকের বহু সমস্যারও সমাধান হবে সূর্যদেবের এই পরিবর্তনে। তো সবার প্রথমে দেখতে হবে সূর্যের এই পরিবর্তনে সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে কিনা। নিজ যদি ভঙ্গ না হয় তাহলে কিন্তু অসুবিধা তৈরি করবে এই কন্যা রাশির ক্ষেত্রে। তো যাই হোক, এই ক্ষেত্রে নিজ ভঙ্গ হচ্ছে মঙ্গলের অবস্থান এবং শুক্রও কেন্দ্রে থেকে যাচ্ছে নিজভঙ্গ। তারপরে আবার শুক্র চলে আসবে নভেম্বরের 2 তারিখে, তখনও নিজভঙ্গ হচ্ছে। অর্থাৎ এই সময়কালে নিজভঙ্গের একটা প্রভাব পড়বে কন্যা রাশির ক্ষেত্রে। সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে, 17 তারিখে রাশি পরিবর্তন করবে। তো সূর্যের পরিবর্তনের আগে কিন্তু আবার বুধ আর মঙ্গল এই সপ্তম বলছি এই তুলা রাশিতে অবস্থান করছে এবং এই দুটি গ্রহেরও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে। মঙ্গল চলে আসবে হচ্ছে 13 তারিখ থেকে ওই বিশাখা নক্ষত্রে চলে আসবে, সেরকম বুধ 16 তারিখ থেকে চলে আসছে বিশাখা নক্ষত্রে। এটা হচ্ছে একটা ভালো দিক, কারণ দুটি গ্রহই কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসলো। আবার অপরদিকে শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, রাহুও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। আর 18 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার উচ্চ অবস্থায় লাভের ঘরে অবস্থান করবে নিজেরই নক্ষত্রে। অর্থাৎ এতগুলো গ্রহের দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান এবং সেই মুহূর্তেই কিন্তু সূর্যের আবার পরিবর্তনটা হচ্ছে। অর্থাৎ অনেক দিক থেকে এই নিজ প্রভাবটা অনেকটা কেটে যাবে এবং নিজভঙ্গ হচ্ছে, তার উপর এটাই সবথেকে বড় ব্যাপার। তো অনেক দিক থেকে যেরকম ভালো দিক হচ্ছে, সেরকম কিন্তু অনেক দিক থেকে আবার সাবধানেও চলতে হবে, কারণ এই পরিবর্তনে এই সূর্য কিন্তু সাতী নক্ষত্রেও থাকবে, রাহুর নক্ষত্রে থাকবে। তো যাই হোক, 17 অক্টোবর যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে, 17 অক্টোবর থেকে 23 অক্টোবর মধ্যে চিত্রা নক্ষত্রে থাকবে। তো চিত্রা নক্ষত্রের দুটি চরণ কন্যা রাশিতে পড়ে। তো কন্যা রাশিতে যখন থাকে তখন দুটি চরণে বুধের প্রভাবটা থাকে, আর তুলা রাশিতে যখন আসে তখন শুক্রের প্রভাবটা হয়ে যায়। তো শুক্রের কোন দিকটা আসে? আকর্ষণ চলে আসে, গুণ চলে আসে, প্রতিবাদ জিনিসটা চলে আসে, ঐশ্বর্য জিনিসটা চলে আসে, ধনসম্পত্তি জিনিসটা চলে আসে। অর্থাৎ শুক্রের নক্ষত্র বলছি, মঙ্গলের এই চিত্রা নক্ষত্রে থাকাকালীন এই তুলা রাশিতে আর্থিক দিকটাও কিন্তু মজবুত হবে। এবং এই নক্ষত্রের অধিপতি যেরকম মঙ্গল, সেরকম অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। বিশ্বকর্মা হচ্ছে কি নির্মাণের দেবতা। তো যেখানটাতে নির্মাণ প্রোডাকশন হচ্ছে, সেই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট ভালো অবস্থান হচ্ছে। এবং এই সমস্ত নির্মাণ বস্তু যারা বিদেশে রপ্তানি করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো অবস্থান, আর্থিক দিক কিন্তু এইখানটাতেও মজবুত দেখাচ্ছে। কিংবা যারা বিদেশি প্রজেক্টের আশায় রয়েছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে নির্মাণ কার্য যারা কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো, যেটা দীর্ঘদিন ধরে চলছে, সেইখান থেকে একটা লাভ উঠে আসার একটা সম্ভাবনা থাকছে এই সময়কালে। এবং এই যে নির্মাণ কার্য যেখানটাতে নির্মাণ হচ্ছে, সেই সমস্ত কাজে যেখানটাতে ফিনিশিং জিনিসটা আসছে, যেখানটাতে ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারাও আবার বিশেষভাবে এই নক্ষত্রে প্রভাবিত হবে। তবে এই নক্ষত্রে ব্যয় জিনিসটাও উঠে আসছে, যেরকম বড় বড় কোনো প্রজেক্টের আশায় টাকা পয়সা অর্থকরী ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে, বা কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার জন্য ব্যয় জিনিসটা উঠে আসছে, ব্যয় জিনিসটা হবে। তবে এই নক্ষত্রে থাকাকালীন আবার যোগাযোগ জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, যোগাযোগ জিনিসটাও কিন্তু এই নক্ষত্রে ভালো হবে। তো যাই হোক, এই নক্ষত্রে এরকম। তারপর আবার 24 তারিখ থেকে নভেম্বরের 5 তারিখ পর্যন্ত সাথী নক্ষত্রে থাকবে, যেটা রাহুর নক্ষত্র। তো সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কিন্তু আবার অনেকগুলো পরিবর্তন হবে, যেরকম বুধের পরিবর্তন হয়ে যাচ্ছে, বুধ রাশি পরিবর্তন করবে 24 তারিখ, মঙ্গল 27 তারিখের রাশি পরিবর্তন করে নিজের রাশি বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, শুক্র নক্ষত্র পরিবর্তন চিত্রাতে চলে আসবে, চিত্রাতে এসে আবার নভেম্বরের 2 তারিখে
রাশি পরিবর্তন করবে, সূর্যের সাথে অবস্থান করবে, অর্থাৎ সেই সময় একটা নিজভঙ্গের ব্যাপার উঠে আসছে। তো সাথী নক্ষত্রে রাহু কিন্তু ভালো পজিটিভ ফল দেয়, রাহু খুবই ভালো অবস্থান, রাহু কিন্তু ভালো ফল দেয়। তবে রাহু একটি পাপী গ্রহ, এইখানটাতেও কিছু না কিছু সমস্যা থাকবে। আর সাথী নক্ষত্রের অধিপতি হচ্ছে যেরকম রাহু, তো সেরকম অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব। এই নক্ষত্রে থাকাকালীন যেটা নেগেটিভ দিক উঠে আসে সেটা হচ্ছে কি গণ্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা এগুলো থেকে দূরে থাকতে হবে। কোর্ট কেস মোকদ্দমা, শত্রুতা এগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ বায়ু কোনো সময় এক জায়গাতে স্থির থাকে না, এটা কিন্তু বৃদ্ধি করে দেয়। অর্থাৎ যে কোনো একটা ছোটো গণ্ডগোল সেটাও কিন্তু বড় আকার ধারণ করবে, এগুলো জিনিস হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে সাবধান। অসুখ বিসুখ হলে অসুখ বিসুখ থেকে সাবধান। অর্থকরী টাকা পয়সা খরচা করাবে, যে ধামাচাপা দিয়ে রেখে দিলাম সেই অসুখ কিন্তু বড় আকার ধারণ করবে। অতএব এদিকেও কিন্তু যথেষ্ট সাবধান। অর্থাৎ এই নক্ষত্রে থাকাকালীন এই দিক থেকে অর্থকরী খরচা হবে, এটা হচ্ছে নেগেটিভ দিক। আর পজিটিভ দিকটা কি, যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার এই নক্ষত্র অবস্থান ভালো, বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে গেছেন কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্মলাভের সম্ভাবনা এই নক্ষত্রে একটা ভালো রেজাল্ট দেবে। আবার যারা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছেন তাদের প্রমোশন বৃদ্ধি হয়ে যাওয়া, বেতন বৃদ্ধি হয়ে যাওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে এই নক্ষত্রে। এটা একটা ভালো অবস্থান। যারা বড় বড় কোম্পানির সাথে যুক্ত রয়েছেন তাদের কোনো কোম্পানির হয়তো কোনো বস্তু মার্কেটে লঞ্চ করবে, সেই যে লঞ্চ করবে তার অ্যাডভার্টাইজ বা তার বিজ্ঞাপনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, মানে প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কাল। আবার কোনো কেউ হয়তো প্রজেক্ট লাভের আশায় রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, বাণী সংক্রান্ত কাজ, মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক, সেই দিক থেকে যথেষ্ট লাভবান হবে। আবার যারা মিউজিক ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা আবার ব্যাংকিং সেক্টর বা কমিশন এজেন্টে কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার কর্মসূত্রে এই সময়কালে বিদেশ যাত্রাও হওয়ার সম্ভাবনা থাকছে এই নক্ষত্রে। তবে এই নক্ষত্রের নেগেটিভ দিক আরও রয়েছে, যেরকম এই নক্ষত্রে থাকা মানে নিজের সমালোচনা আবার সহ্য করতে পারে না এই নক্ষত্র, যে কেউ সমালোচনা করুক সেটা কিন্তু চায় না। এটাও কিন্তু এই সময়কালে মাথা ঠান্ডা করে বুঝতে হবে, কারণ সূর্যের উপর রাহুর দৃষ্টি থাকছে, আর রাহু তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে। কিন্তু একটা নেগেটিভ দিকও থাকবে, যে চট করে মাথা গরম হয়ে যাওয়া, মানে কোনো দুর্নাম সহ্য না করতে পেরে মাথা গরম করে ফেলা। অতএব এগুলোও করা যাবে না, শত্রুতাও করা যাবে না, না তো শত্রুতা বড় আকার ধারণ করবে। তো এটা হচ্ছে এই নক্ষত্র। আবার এরপরে যখন বিশাখাতে চলে আসবে নভেম্বরের 6 তারিখ থেকে একদম 16 তারিখ পর্যন্ত, তো এর মাঝখানে শুক্রও ঢুকে যাচ্ছে। শুক্রের সাথে সূর্যের একটা নিজভঙ্গের ব্যাপার হয়ে গেল। সেরকম আবার মঙ্গল বুধ অবস্থান করবে বৃশ্চিক রাশিতে 3য় ঘরে। আবার দেবগুরু বৃহস্পতির লাভের ঘর থেকে সেই ঘরকে দেখবে, মঙ্গল বুধের উপর দৃষ্টি থাকবে। এই অবস্থানটাও যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে, কারণ রাশির অধিপতির উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের 2টি ঘরের অধিপতি, 4র্থ ঘর এবং 7ম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের লাভের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি কিন্তু একটা ভালো ফল দিবে। তো এই সময়কালে এই যে বিশাখা নক্ষত্রের চরম সফলতা পেয়ে যাবে এই কন্যা রাশি। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বহুদিন ধরে, সেই জায়গাতে সফলতা পেয়ে যাওয়া, অর্থাৎ নিজের নাম টাম সব ফ্লেম সব বিদেশে একটা ভালো রূপ, মানে ভালো একটা সুনাম সুখ্যাতি বৃদ্ধি হয়ে যাওয়া, এটাও বোঝাচ্ছে। এই নক্ষত্রের যে মানে আমাদের সিম্বল দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে, সেটা হচ্ছে রাজগেট। অর্থাৎ রাজারা যখন যুদ্ধ জয় করে দেশে ফিরত তখন তাদের যে সম্মান দেওয়া হতো, রাস্তাতে বড় বড় গেট, সেটাও কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ নিজের লক্ষ্যে চলে যাওয়া, লক্ষ্যে পৌঁছে যাওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে। খুবই ভালো অবস্থান। বিদেশ সংক্রান্ত কাজগুলোতে বিশেষভাবে সফলতা পাওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে। তবে বিশাখা নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু মনকে স্থির নিয়ে কাজ করাতে হবে, কারণ এই সময় কিন্তু এর একটা নেগেটিভ জিনিস থাকে, সেটা হচ্ছে দনমন। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র এবং হচ্ছে অগ্নিদেব। তো দুরকম মাইন্ড থাকে, যে কাজ করার আগে চিন্তা করে যে কাজটা করলে আবার লস হবে নাকি, আবার কাজ করার পর চিন্তা করে যে কেনই বা কাজটা করলাম, এর থেকে হয়তো ভালো কাজই পেয়ে যেতাম, এরকম জিনিসটা উঠে আসে। অর্থাৎ ডিসিশন কিন্তু সঠিকভাবে ডিসিশনটা নিতে হবে এই নক্ষত্রে থাকাকালীন। তবে এই নক্ষত্রে থাকাকালীনও কিন্তু খরচাপাতি বৃদ্ধি হবে। যাদের নার্ভের দোষ রয়েছেন, তারপরে ব্যথা বিষ রয়েছে, এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনাও থাকবে। তবে এই নক্ষত্রে এগিয়ে যাওয়ার প্রবণতা সম্পূর্ণ থাকে, যে একটা লক্ষ্যে চলে যাওয়ার পর আর একটা লক্ষ্যে যাওয়ার জন্য
এরা খুবই আগ্রহী হয়। তো যাই হোক, এই নক্ষত্রগুলোতে এরকমই ফল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেওয়া উচিত, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত এবং পিতামাতার আশীর্বাদ নিয়ে কোনো কাজ করা উচিত। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।